আমি সামান্য ভিডিও করি বলে আজকে বেশ্যা হয়ে গেছি। আমার মা-বাবা বেশ গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আমি হলাম আশা। তোমাদের সামনে আবার একটা নিয়ে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা হচ্ছে মানে কিছু মানুষ নিয়ে কিছু কথা। আর যেহেতু বিগত ১ সপ্তাহ আগে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। তো তাই মানে তারপর থেকে আমি বলেছিলাম যে 1K সাবস্ক্রাইব হয়ে গেলে আমি ব্লগ ভিডিও শুরু করব। তো আমি তো ব্লগ ভিডিও করতে পারি না। তবু তোমাদের সাথে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। তো চলো দেখতে থাকো আমি আজকে সন্ধ্যেটা কীভাবে কাটাতে চলেছি আর তোমাদের সাথে আমি কিছু কথা বলবো। আশা করি ভালো লাগবে। যেহেতু সন্ধ্যেবেলা উঠেছি, একটু শুয়েছিলাম, যেহেতু ভীষণ ঠান্ডা লেগেছে আর অ্যালার্জিও হয়েছে গলার মধ্যে। তাই জন্য মানে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু চোখ মুখটা ধুয়ে আসলাম। ধুয়ে এসে মুছে নিলাম। আর এখন তো শীতকাল, আর শীতকালে মুখ ধুলে তো একটু টান লাগে। তো তাই জন্য আমি একটু মুখে ক্রিম দিয়ে নিচ্ছিলাম, শীতের ক্রিম। আর যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আর রাত্রেবেলা মানে সন্ধ্যের সময় মানে আমি একটু ফ্রেশ হয়ে চুলটা আগে বাঁধি, কেন চুল না বাঁধলে আমার ঘুমই আসে না। সারা রাত চুল গায়ের মধ্যে ফোটে আর খোঁপা করে রাখলে বারবার খুলে যায়, খুলে না, অনেক সময় খুলে না, আবার আমার শুতে অসুবিধা হয়। তাই জন্য একটু বিনুনি করে শুয়ে থাকি। তো এই কটা চুল আর এই কটা চুল রয়েছে, এই কটা চুল অন্তত বিনুনি করে শুই। আর কী করবো, আর আমি একটাই বিনুনি করি, দুপাশেই বিনুনি করি না। ওই একটা বিনুনি আবার সকালবেলা স্নান করার আগে খুলে ফেলি। আর আজ দুপুরে আমি সিঁদুর পরিনি, তার কারণ হচ্ছে মানে যখন আমি স্নান করব তার আগে আমার গায়ে ভীষণ জ্বর ছিল, যার কারণে আমি স্নান করে তারপরে এই ঠোঁট দুটো ফাটা ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে দিয়েছি, যেহেতু জ্বর এসছে। ওই গরমে আরও যেন ঠোঁট ফেটে যাচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে না কালকে রাতে সারা রাত বৃষ্টি হয়েছে। তো বাইরে ভীষণ ঠান্ডা, যার কারণে এখন ১ মিনিটও চাদর ছাড়া চলাই যাবে না। আর আমার তো একটু জ্বর এসছে, যার কারণে এখন তো চাদর ছাড়া বাইরে বেরোনো যাবে না। আর আমার এই ঘরটার মধ্যে না উষ্ণ উষ্ণ একটু গরম ভাব আছে। তা আমার সন্ধ্যেবেলার এই ছোটোখাটো চলে এসেছি রান্নাঘরে, যেহেতু রাতের রান্না করতে হবে। তো সেটাই আর কি করতে এসেছিলাম। তো তারপরে একটু চা করলাম। আমি তেমন একটা চা খাই না, মাঝে সাঝে যখন খুব শরীর খারাপ লাগে, মাথা যন্ত্রণা করে তখন খাই, বা গলার অবস্থা যখন খারাপ থাকে তখন খাই। তো আজকে ওই একটু গলাটা মাথা যন্ত্রণা করছে, ওই জন্য একটু চা বসিয়েছিলাম। লিকার চা, আদাও নিই, আদা দিতে পারিনি, যাই হোক শুধু লিকার চাটাই খেলাম। আর আজকে রাতের মেনুতে হচ্ছে গিয়ে আলু সিদ্ধ, ডাল আর ডিম ভাজা। ডিম ভাজা আমার জন্য আর বরের জন্য কাঁকড়ার তরকারি। কালকের একটু কাঁকড়ার তরকারি আছে, ওটা দিয়েই আমার বর খেয়ে নেবে। আর আমার জন্য ডিমের অমলেট। আর হচ্ছে গিয়ে রাতে আজকে এই রান্নাই হবে। আর বেশি কিছু করবো না, যেহেতু নিজের শরীরটাও ভীষণ খারাপ। তাই জন্য এই অবধিই থাকবে। চাটা টেবিলের মধ্যেই খেয়ে নিচ্ছিলাম, যেহেতু ঘরে গিয়ে খেতে পারবো না, কারণ এইদিকে জলটাও ফুটে গেছে, ডাল দিতে হবে। আর তার মধ্যে হচ্ছে গিয়ে ভাতও হয়ে গেছে, ভাত উপর দিতে হবে। তাই জন্য চাটা রান্না করতে করতেই খেয়ে নিলাম। তো ভাত আমার হয়ে গেছে। এবার ভাত হয়ে যাওয়ার পরে করবো ডিম ভাজা। ভাতটা উপর দিয়ে আসতে গেছিলাম বালতির মধ্যে। তো আমি ডিম ভাজা কেমন খাই, আর ডালের মধ্যে আমি হাফ পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি, আর লবণ দিয়েছি। আর ঝালটা আমি খাই না বলে দিই না। আর ডিমের মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি, লঙ্কা খাই না বলে শুধু পেঁয়াজ দিয়েছি। তো আমি ডিম ভাজা খেলে এমনভাবেই খাই, আর না হলে পুরো ভাজা খাই। অনেকে পোস্ট খায় বা হাফ বয়েল ডিম খায়, আমি অমনভাবে খেতে পারি না, যার কারণে আমি পেঁয়াজ দিয়ে আর যে বললাম কালকে যে কাঁকড়ার ঝালটা করেছিলাম, মানে মাংসর মতন করেই করেছিলাম। তো সেটাই আর কি রয়ে গেছে। মানে অনেকটাই, মানে তেমন একটা কেউ খায়নি। ধরো আমার জ্বর, আর সারাদিনে বর বাড়ি এসে একটুখানি খায়। আর ওই যে ওরমভাবে রয়ে গেছে, আর আমি তো কাঁকড়া খাই না, তাই ওইটা ওর মধ্যে একটু লবণ কম ছিল বলে ওটাই আর কি জাল দিয়ে নামিয়ে নিলাম। ওটাই দিয়েই আমার বরের হয়ে যাবে, যেহেতু তরকারিটা ভালো হয়েছে বলেছিল।
আর আমাকে ফোন করে বলেছিল যে ওটাই গরম করো, আমার ওটা দিয়েই খাওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট, মানে সন্ধ্যাটা আর কি এভাবেই কাটলো। তো অ্যাকচুয়ালি আমি হচ্ছে গিয়ে মানে আমার একটু জ্বর, মানে জ্বর বলতে একটু জ্বর এসেছে, তার সাথে ঠান্ডাও লেগেছে। তো যার কারণে গলার অবস্থাটা ভীষণ খারাপ, আর তার মধ্যেও একটু ডিপ্রেশনে আছি। যার কারণে মনটাও ঠিক একটা ভালো নেই। তবু ১০-এর সামনে কি আর মুখ কালো করে ভিডিও করলে হবে? হাসি মুখে ভিডিও করতে হবে। তো যাই হোক, আ ডিপ্রেশনটা হচ্ছে, আমি আজকে সোশ্যাল মিডিয়াতে আমি কোনো কাজ করি না। মানে কাজ এখন করছি, আমি আগে কখনো সোশ্যাল মিডিয়াতে কাজ করতাম না। আর সবথেকে বড় কথা হচ্ছে, মানে আমি বিয়ের আগে থেকেই ২-১ টা ভিডিও করতাম, ইচ্ছা করতো। সবাই করতো, আমিও রিলস ভিডিও করতাম। কিন্তু ইউটিউব সম্পর্কে আমি কিছু জানিই না। অ্যাকচুয়ালি যেটা বললে বোঝায়। তা আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি ইউটিউব খুলবো বা ইউটিউবে ভিডিও দেবো, আমি এসব কখনোই ভাবিনি। ওই যেরকম মানুষ রিলস কোথাও গেলাম, একটু ভিডিও করলাম একটা সেজেগুজে, ব্যাস এরকম। তাছাড়া কিছুই না। তো যাই হোক, মানে এই জিনিসটা না আমি এখানে এসেও করতাম। মানে বিয়ের পরে যখন অনেকটা মানে যখন সিঁদুর-টিঁদুর মানে এখান থেকে এতটুকু করে যখন সিঁদুর পড়তো সেইসব, মানে তখন ভিডিও করতাম, ভালো লাগতো। তারপরে অষ্টমঙ্গলায় যখন হাসব্যান্ডের সাথেই যাই তখনও ভিডিও করতাম। তা আমার হাসব্যান্ড বিয়ের আগেই জানতো যে আমি টুকটাক ভিডিও করতাম। তা ওইসব বিষয়ে কোনো কথা হয়নি। বিয়ের পরেও আমি ভিডিও করতাম। আমার হাসব্যান্ডের একটু, একটু কিঞ্চিত মতন হয়েছিল। তখন আমার মুখে এক্সপ্রেশন বা ভালো একটা আর্ট নিতে পারতাম না। ভিডিও করতে গেলে একটা সুন্দর আর্টের দরকার না? আ এবার এবার সেটা আমি পারতাম না। যাই হোক, তাও আমি করতাম। ভালো লাগতো। এবার হাসব্যান্ড ধরো সকালবেলা রান্না-বান্না করতো, সকালবেলা চলে যেত। এবার সারাদিন তো আমার আর সেরকম কোনো কাজ থাকতো না। এবার ওই সন্ধ্যাবেলা একটু বসলাম, বসে দিয়ে একটা ভিডিও করলাম। এরকম চুল-টুল বেঁধে দিয়ে একটু ভিডিও করলাম। ব্যাস এইটুকুই। তারপরে আস্তে, আস্তে ভিডিও করতে একটা যখন মুখের এক্সপ্রেশন একটা ভালো ভিডিওর হচ্ছে গিয়ে আ একটা ভালো ভিডিওর একটা ভালো আটঘাট করতে পারতাম। ভিডিওতে যা হোক কম বেশি ভিউজ আসতো। এবার আমার হাসব্যান্ডও হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে। মানে এখানে ওখানে দেখছে, ভিডিও করে মানুষ এটা করছে, ওটা করছে। তা এবার এরকম ভিডিও করতে এবার একটা না নেশা হয়ে গেছিল। স্বাভাবিক একটা মানুষের ভিডিও করতে না নেশা হয়ে গেছিল। এবার নেশা হতে ওরকম আমি বাড়িতে যখন কাজ-বাজ থাকতো না সেজেগুজে ভিডিও করতাম। লিপস্টিক পরে টরে ভিডিও করতাম। এখনো করি। কিন্তু করার পরে তোমার হচ্ছে গিয়ে তারপরে আমার বর কিছু বলত না। মানে অতটা যে কেন করছে, কি বৃত্তান্ত এসব কখনোই কিছু বলত না। তো যাই হোক, তারপরে আমি করার পরে তারপরে যখন আমি ওকে বোঝালাম যে আমি একটু ভিডিও করি, বা আমার হাসব্যান্ড আমাকে একবার বলেছিল যে আমি বলছি কি আমি ইউটিউবে ভিডিও ছাড়বো। মানে ইয়ার্কি মেরে বলেছি। আর ও ভেবেছে কি সত্যি, সত্যি। এবার আমি ভিডিও ছাড়বো বলেছি। তা বলছে, "আমি ইউটিউবে যদি তোর ভিডিও কখনো দেখি তাহলে আমি ফোন ভেঙে দেবো।" তা এবার যেহেতু ভয় লাগবে, এবার আমি তখন ছোট ছিলাম। এবার যাই হোক, যাওয়ার পরে না একদিন হঠাৎ করে আমি ভিডিও করতে আ ভিউজ এসছে। ভিউজ মানে ১,০০০ ভিউজ এসছে Instagram এ। আসার পরে ওটা নিয়েও কোনো গুরুত্ব দেয়নি। এবার ধরো কোনোদিন ভিউজ-টিউজ হয় না, ওই ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ এরকম ভিউজ হয়। এবার ১,০০০ ভিউজ হওয়ার পরে আমার ভালো লাগতো ভিডিও করতে। আর আমি তখন Instagram বিষয়েও কিচ্ছু বুঝতাম না। মানে রিলস করার কথা করছি, ছাড়ার কথা ছাড়ছি। লাইকটা বুঝতাম আর কমেন্টটা বুঝতাম। আর কিছু বুঝতাম না। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আ যেতে হঠাৎ করে এবার আমি ভিডিও করতে এমন একটা জায়গায় হয়ে গেছে, মানে আমি Instagram এ ছাড়তাম আর আমার Facebook এ ছাড়তাম। এবার আমার Facebook এ না ৫,০০০ ফ্রেন্ড। মানে ফ্রেন্ড বলতে ওটা এমনি পেজ না, এমনি Facebook প্রোফাইল। তো ওখানে ৫,০০০ ফ্রেন্ড। এবার ওখানে ওর বন্ধু-বান্ধব ছিল, অনেক লোক, মানে আত্মীয়-স্বজন ছিল। এবার ওখানে আমি ভিডিও ছাড়তাম। এবার ছাড়ার পরে ওর অফিসে, মানে ও যে অফিসে কাজ করে সেই অফিসের লোকরা বলেছে যে, "দেখ, তোর বউ কিন্তু খুব সুন্দর ভিডিও করে। আমার ভীষণ ভালো লাগে।" এবার সবাই এরকম যেখানে যায় সেখানে গিয়েই বলে যে, "তোর বউ জানিস হেবি ভিডিও করে, ভীষণ ভালো লাগে। মুখের এক্সপ্রেশনটা খুব সুন্দর লাগে।" তো এরকম বলেছিল। এবার ও আমাকে না কথা বলতে হঠাৎ করে বলে ফেলে। তা এবার বলতে এবার আমি ধরো ফোনটা হাতে করে নিয়ে এরম করে ভিডিও করতাম, ওরম করে ভিডিও করতাম। এই জায়গায় রাখতাম, ওই জায়গায় রাখতাম, বোতলের মধ্যে রাখতাম। এবার আমি ওকে একদিন বায়না করলাম যে, "আমাকে একটা রিং লাইট কিনে দাও না। আমি দেখি জীবনে কিছু করতে পারি কিনা। জানি না কিছু করতে পারবো কিনা, তাও দাও না একটা রিং লাইট কিনে।" তা ৩ মাস ৪ মাস ওরকম বলতে একদিন হচ্ছে গিয়ে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল। মানে ৳৭00-৮০০ টাকায় পেয়েছিল, দিয়েছিল। এবার দেওয়ার পরে তখন আমি হচ্ছে গিয়ে YouTube এ ১ টা ২ টো করে শর্টস ছাড়তাম। শর্টস ছাড়তে শর্ট ছাড়তে ৫০০ সাবস্ক্রাইব হয়ে গেল। তারপরে আমার হাসব্যান্ড একটা স্ট্যান্ড কিনে দিল। মানে এমনি যেটা ভিডিও আরকি দাঁড় করিয়ে করে, তো স্ট্যান্ড কিনে দিল। এবার দেওয়ার পরে আমার ১ সপ্তাহ আগে, মানে আজ থেকে ১ সপ্তাহ আগে আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। এবার আমার বর বলছে, "তোমার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, এবার তুমি ওয়াচ টাইমটা আরকি দেখো।" এবার ওয়াচ টাইম আরকি ২ দিন ভিডিও ছাড়িনি, তার কারণে আমার ৬০১ ওয়াচ টাইম হয়েছিল। সেখান থেকে কেটে নিয়ে ২০০ ওয়াচ টাইমে চলে গেছিল। আ তারপরে যাওয়ার পরে যা হোক আবার ৩-৪ দিন ভিডিও দেওয়ার পরে আবার জায়গায় চলে এসছে। মানে আবার ৬০০ হয়নি এখনো, ওই ৫০০ মতন হয়েছে। তো এবার হওয়ার পরে
যেহেতু যথেষ্ট 1K সাবস্ক্রাইব মানে আমার কাছে অনেক, কেন ওইটুকুনি 1K সাবস্ক্রাইব করতে একটা মানুষকে অনেক স্ট্রাগল করতে হয়, ঠিক আছে? তো আমি ওটুকুই করেছি। এবার ফেসবুকেও ছড়াছড়ি হয়ে গেছে, এবার আমি 1K সাবস্ক্রাইব করেছি, এবার আমি ভিডিও দিচ্ছি এখানে ওখানে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। এবার ধরো সবাই মানে প্রায় লোক দেখছে, দেখে আমার বাড়ির লোকের মানে আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো আমার বাড়ির লোককে গিয়ে দেখাচ্ছে তারা। দেখিয়ে মানে আমার সত্যি কথা বলতে আমাদের এই বাড়ির মধ্যে কেউ পছন্দ করে না যে আমি ভিডিও করি কি। একমাত্র আমার বরই আমাকে সাহসটা দিয়েছে ভিডিও করার। আর ইউটিউব চ্যানেলটা ওই আমাকে খুলে দিয়েছে। মানে যে বলেছিল যে ইউটিউবে ভিডিও দেখলে আমাকে আমার ফোন ভেঙে দেবে। আর সেই আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে নিজের হাতে। এবার দেওয়ার পরে ও আমাকে ভিডিও করতে বলেছে। তা আমি ওরকম ভিডিও করছি টাইমে আমাকে আরো ইউটিউব দেখে আমাকে বলতো যে, "তুমি ভিডিও করো, এই টাইমে ছাড়ো, এই টাইমে ছাড়ো, দেখবা হবে। সাকসেস একসময় হবেই।" এমন বলেছিল। এবার হতে যখন দেখছে যে আমি সাকসেস হচ্ছি ভিডিওতে 1K, 2K, 3K হচ্ছে গিয়ে ভিউজ আসছে, লাইক আসছে, সাবস্ক্রাইব আসছে, তখন ও বলছে, "তুমি আরো করো, আরো করো।" মানে ও একটা মানে আমার প্রতি একটা ইন্টারেস্ট, মানে আমার ভিডিওর প্রতি একটা ভীষণ ইন্টারেস্ট দেয়। আর আমাকে ভীষণ সাহস দেয়। আর সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাম। এটা হচ্ছে একটা গ্রাম। আমি যেখানটায় আছি একটা গ্রামের ভিতরে, ভীষণ গ্রাম। তো এখানে কেউ পছন্দ করে না যে একটা বাড়ির বউ ভিডিও করুক। আর আমাদের বাড়িতে মানে আমি যে গোষ্ঠীতে যেখানে আমার বিয়ে হয়েছে, এটা অনেক বড় একটা ফ্যামিলি। এবার ফ্যামিলিটা এত বড় যে বাড়িতে ৫ টা বউ আছে। আমার মতন আরো জ্যাঠা, কাকা, শ্বশুরের আরো ৫ টা বউ আছে। এবার তারা না সব সংসারের কাজবাজ করে। আর আমি সংসারের কাজবাজের পাশেও এই জিনিসটা মানে একটু ভিডিও করি। ভালোবাসি। যেটা সবথেকে বড় কথা, ভিডিও করতে ভালোবাসি আমি। এবার এবার এই ভালোবেসে করলে সেই জিনিসটাতে সাকসেস পাওয়া যায়। এটা আমার হাসব্যান্ডও আমাকে বলেছে। অনেকেই বলেছে। তো আমি এটাকে ভালোবাসি ভীষণ। তো ওইজন্য আমি করতে চাইছি। এবার এই বাড়ির না কেউ পছন্দ করে না ভিডিও জিনিসটা। এবার পরশুদিন আমার বাড়িতে আ এই নিয়ে কথা হয়েছে। এই জিনিসটা নিয়ে আমার বাড়িতে পরশুদিন ভীষণ অশান্তি ঝামেলা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে মানে ১-২ খাতায় হতে আমার ভিডিও আমার যারা পছন্দ করে না, মানে আমার ভিডিও বাড়ির বউ যারা মানে আমার ভাসুর। ভাসুর-শ্বশুর কেউ পছন্দ করে না। আমার শাশুড়ির কোনো ব্যাপার না ওটা। তো এবারে তারা ফোন নিয়ে গিয়ে আমার ভাসুরের কাছে গিয়ে দেখাচ্ছে, "দেখ তোর বৌমা ভিডিও করছে। কিভাবে ভিডিও করে? আ এমনভাবে কেউ ভিডিও করে?" ব্যাস এরকম হয়তো কিছু একটা বলেছে, যার কারণে আমাদের বাড়িতে পরশুদিন প্রচণ্ড ঝামেলা হয়েছে, প্রচণ্ড। তো যার কারণে ভিডিও করি বলে যার কারণে বাড়ি থেকে চলেও যেতে বলেছে। তো আমাকে আমার হাসব্যান্ডকে বলেছে যে, "তুই অশিক্ষিত, শিক্ষিত তোকে কেন করেছিলাম? একটা বাড়ির বউ ভিডিও করছে। আ তোর লজ্জা শরম লাগে না?" ভিডিও করি বলে আমার বাবা-মাকেও তুলতে হয়েছে, আমার বাবা-মা বেশ্যা। তাহলে হয়তো আমার মতো যারা ভিডিও করে তাদের বাড়ি থেকে আইনত মানে অনেকেই মেনে নেয় না বাড়িতে ভিডিও করা। অনেকের অনেক কথা শুনতে হয়। তো আজকে আমি সবথেকে সোশ্যাল মিডিয়াতে ঢুকে আজকে অনেক কথাগুলো শুনতে হয়েছে যে, আমার মা বেশ্যা, আমার ফ্যামিলি বেশ্যা। বেশ্যা, বেশ্যাদের মেয়েরা ভিডিও করে। তো এরকম একটা কথা হয়েছে। আর যাই হোক, আর আমি এখন মনে করি কি বলতো? মানে যেখানে আমার হাসব্যান্ড মানে আমি অনেকজনের সাথেই বলেছি এই কথাগুলো। মানে আমার বাড়ির লোকের সাথেও বলেছি। আমার বাড়ির লোকও পছন্দ করে বলতে আমার তো বাবা নেই। আ মা আছে, মা কলকাতায় কাজ করে। তো আমাকে এমনভাবে বলেছে যে, "যার বাবার ঠিক নেই সে আবার কথা বলতে আসে।" সেটাও আমি মেনে নিয়েছি। তাতেও খুব কষ্ট পেয়েছি, কিন্তু সোশ্যাল মিডিয়াটা আমি কখনো ছাড়তে পারব না। কেন আমি অনেক কষ্ট করে আজকে 1K সাবস্ক্রাইব করেছি। অনেক কষ্ট করে। হয়তো তোমাদের কাছে বা অনেকেই বলবে 1K সাবস্ক্রাইবের জন্যে এমন করছো। কিন্তু না, এই 1K সাবস্ক্রাইব করার জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি জীবনে ভাবতে পারিনি যে আমি 1K সাবস্ক্রাইব করতে পারবো। আর আমি করতে পেরেওছি। আমি ৬ টা সাবস্ক্রাইবে একটা সাবস্ক্রাইব আমার হাসব্যান্ডের সাবস্ক্রাইব ছিল। সেই সাবস্ক্রাইবের থেকে আমি আজকে ১,০০০ সাবস্ক্রাইবে নিয়ে গেছি অনেক কষ্ট করে। হয়তো অনেকের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক। যাই হোক, তোমাদের কাছে সবকিছুই বললাম। তো আরো যদি কিছু জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলব। আর সবথেকে বড় কথা, তোমরা আমাদের পাশে থেকো। বিশেষ করে আমার পাশে থেকো। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি। প্লিজ আমার পাশে থেকো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার হাসব্যান্ডটা খুব ভালো পেয়েছি জীবনে। হাসব্যান্ডটা ভীষণ ভালো গো। মানে আমার মানে আমাকে ভীষণ ভালোবাসে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আমাকে ভালোবাসে। আমি যেটা বলি হ্যাঁ, যেটা বলি না সেটা না। আর যেটা বলি হ্যাঁ, সেটা হ্যাঁ। আর আমার হাসব্যান্ডই আমাকে বলেছে, আমি ঝগড়া অশান্তির পরে আমার হাসব্যান্ডকে বলেছি যে, "আমি কি ভিডিও করা ছেড়ে দেব?" তো ও বলছে, "না, না, কোনো দরকার নেই। তুমি ভিডিও করে যাও। আমি তোমার পাশে আছি।" ব্যাস এই কথাতেই আমি অনেকটা শক্তি পেয়েছি। অনেকটা, অনেকটা। তো এই যে এই বাড়িটাতে আমি আছি, তো এই বাড়িটা আমার ভাসুরের করা। মানে ভাসুরের করা, ঘরের কাজ-বাজগুলো আমার হাসব্যান্ড মানে ভাসুরের সবটাই করা, শুধু এই ঘরের রংটা আমার হাসব্যান্ডের করা। যাই হোক, তো তার কারণে বলছে যে যদি বাড়িতে ভিডিও করতে হয় তাহলে বাড়ির বাইরে গিয়ে বেশ্যাগিরি করতে। মানে ভিডিও করাটা হচ্ছে বেশ্যাগিরি। তো যাই হোক, এইসব কথা শোনার পর আমি ভিডিও করব। আমি এখনো ভিডিও করছি, পরেও করব।
আর তোমরা শুধু একটু পাশে থেকো, তোমাদের কথা হাত জোড় করে বলছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমি এটুকুই তোমাদের কাছে চাই।